সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালোই আছো। আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। আসলে প্রথম পত্রে কিছু মৌলিক ধারণা দেওয়া হয়, আর দ্বিতীয় পত্রে প্র্যাকটিক্যাল হয়। তোমরা দেখবা যে ওখানে যে ধারণাগুলো পাবে সেই ধারণাগুলো দ্বিতীয় পত্রে প্র্যাকটিক্যাল হয়। যেমন সংসদীয় সরকার কাকে বলে, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এগুলো বাংলাদেশ এর বৈশিষ্ট্য যে বাংলাদেশ একটা এককেন্দ্রিক সরকার রাষ্ট্র। বাংলাদেশ সংসদীয় সরকারের উদাহরণ, এক কক্ষ বিশিষ্ট আইনসভা এখানে আছে, এরকম। তাহলে প্রথম পত্র তাত্ত্বিক আলোচনা আর দ্বিতীয় পত্র প্র্যাকটিক্যাল আলোচনা, এভাবে বলা যায়। কিন্তু বর্তমানে যেটা করা হয়েছে যে আসলে দুই পত্র একসাথে রান করছে, তোমরা একসাথে পড়বে, কারণ দ্বিতীয় পত্রের সময় কম পাওয়া যায় এবং ছাত্রদের উপস্থিতিও কমে যায় বিভিন্ন কারণে। যাই হোক, বোর্ড কর্তৃপক্ষ দুই পত্র একসাথেই কন্টিনিউ করতে বলেছেন, সেভাবেই করা। তো প্রথম পত্রে আসলে যে কনসেপ্ট গুলা এখন তোমরা এখনো নবীন, সেই হিসেবে সবটাই হজম করা এই মুহূর্তে একটু কষ্ট, তবু একটু দেরি হোক। যেখানে একটা আলোচনা আমি করে থাকি সাধারণত, এটা পরে করব, যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, অর্থাৎ দ্বিতীয় পত্রে তোমরা দেখবা যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত ভাবে এবং ঘটনা প্রবাহ, স্বাধীনতা আন্দোলন ইত্যাদি, এবং বর্তমানে রাজনৈতিক প্রশাসনিক যে বিষয়গুলো সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়। রানিং যেগুলো, এই যে নির্বাচন হচ্ছে, এটা আমাদের সিলেবাসে আছে, তোমরা পড়বে, এটা খোঁজ খবর রাখবে, এবং এটা তোমাদের কিন্তু আছে সিলেবাসে। কাজে এটা তোমার সিলেবাসের অংশ মনে করবে, সেইটা মনে করে তোমরা কিন্তু নির্বাচন সম্পর্কে, কারা কাদের নিয়ে গঠিত নির্বাচন হয়, কিভাবে কটা কোন ধরনের পদ আছে, অর্থাৎ এর প্রতি আগ্রহ রাখবে এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। কাদের নিয়ে গঠিত হয়, কিভাবে গঠিত হয় পৌরসভা, তোমার ইউনিয়ন পরিষদ, এই প্র্যাকটিক্যাল ধারণাগুলো সামনে সংসদ নির্বাচন হবে যখন পিছনে হয়েছে, যেগুলো তোমরা জানো, এসবই তোমাদের সিলেবাসের মধ্যে। তোমার আগ্রহ সৃষ্টি করতে হবে, আগ্রহ বাড়বে যখন তুমি এটা সম্পর্কে একটু খোঁজ খবর নেবে। তোমার চারপাশ দিয়ে পরিণতি আছে, কাজে সেই বিষয়গুলো একটু খুঁটে খুঁটে বের করতে হবে। তোমার সিলেবাসটা একটু চোখ বোলালেই দেখবে যে তোমার চারপাশে পরিণতির তথ্য ভরা। অন্য কোনো বিষয়ের তথ্য কিন্তু এতটা মানে অ্যাভেলেবল কম হবে। ইতিহাস আছে একরকম, পরিসংখ্যান একরকম। যাই হোক, এখানে একটু চোখ কান খোলা রাখবে এবং চারদিকে কি ঘটনাগুলো ঘটছে, স্থানীয় সরকার গঠন বা ইত্যাদি নির্বাচন, এই বিষয়গুলো তোমাদের সিলেবাসের আওতাভুক্ত। কাজে সেগুলো সিলেবাসের অংশ হিসেবেই তুমি খেয়াল করবে, খোঁজ খবর রাখবে, তথ্য সংগ্রহ করবে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে মানে কথা বলবো, আসলে এখানে তোমাদের একটা লোড বেশি। আমি বলি যে তোমাদের যে মানে এখানে সেই 1861 সাল থেকে শুরু, হ্যাঁ, 1861 থেকে মনে করো যে 2021 পর্যন্ত, তাহলে ওদিকে 40 আর এদিকে হলো 20, 2021 পর্যন্ত, হ্যাঁ 20 করতে হলো, তাহলে 160 বছর তোমাদের পড়তে হবে সিলেবাসের মধ্যে। এই কোর্সটাকেই, মানে এই ম্যাথটাকেই অনার্সে 2 ভাগ করেছে। তো তোমাদের জন্য এটা লোড হয়ে যায়, তবুও করা কি, 71 সালে যারা পড়েছে, 72-এ বা 78-এ আমরা পৌরনীতি পড়ছি, তাদের কাছে তো এই 42 বছর ছিল না, হ্যাঁ, তো 42 বছর বেড়ে গেছে, আরো বাড়বে। তো এইভাবে যাই হোক, তারপরে একটু হাইলাইটস, যে যেহেতু মেয়াদ বেড়ে যাচ্ছে, বিষয়বস্তু বেড়ে যাচ্ছে, তো সেদিক থেকে তোমাদের জন্য একটু কষ্টকর। এজন্য আমরা ওই হাইলাইটস গুলো আলোচনা করব। যে প্রতিদিন যেহেতু সিলেবাসের মেয়াদ বাড়ছে, তো মেমোরি তো আরো ওইভাবে বাড়ছে না, মেমোরি ক্যাপাসিটি তো ওইভাবে বাড়ছে না, সেটা আরো বিভিন্ন কারণে সংকুচিত হয়ে আসছে। তো এখানে লোড বেশি, বিভিন্ন বিষয়ের চাপ বেশি, প্রযুক্তির চাপ আছে সেখানে। তো তবুও যেহেতু বিষয়টি নিয়েছো, ভালো লাগবে, তো এর মধ্যে আগ্রহ খুঁজে পেতে হবে, আগ্রহ বোধ করতে হবে। খোঁজ খবর নিলে, একটু চোখ কান খোলা রাখলে ভালো লাগবে, এবং তোমার সেটা উপকারে আসবে, তোমার উপকারে আসবে, তোমার পরবর্তী প্রজন্ম, ছেলে পেলে, ছোট ভাই বোন যারা আছে, নাতিপুতি, সবার জন্যই কিন্তু এই তথ্যগুলো লাগবে। কাজে এটা অন্য 8-10টা বিষয়ের মতো নয় যে পড়লাম, পরীক্ষা দিলাম, শেষ হয়ে গেল, ওর সাথে সম্পর্ক নাই। কিন্তু পৌরনীতি এমন একটি বিষয়, অ্যারিস্টটলের কথায়, যে মানুষ জন্মগত ভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। আমরা রাজনৈতিক জীব হিসেবে এই বিষয়গুলো কিন্তু আমাদের
আগ্রহ বোধ করতে হবে, থাকতে হবে, পড়তে হবে, শিখতে হবে। এটা তোমার পরীক্ষার কাজে লাগবে, চাকরির কাজে লাগবে, পরবর্তী প্রজন্মেরও উপকারে আসবে। যাক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে ওখান থেকে একটা দীর্ঘ সময় বলতে পারো পার করে এসেছি, যে মানে ওইটা অত তোমাদের দরকার নেই, মানে ওটা বললাম চাপ বেড়ে যাবে। তো আমরা যেটা শুরু করতে চাচ্ছি, যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা থেকে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ডেভিড অক্টাভিও হিউমের উদ্যোগে তৎকালীন ব্রিটিশ, এখন একটু প্রেক্ষাপট কি, যে অ্যালান অক্টাভিয়ান হিউম, এখানে তোমার পিছনে একটু তাকালে যে সেই 1757 সাল নবাব সিরাজউদ্দৌলার পতনের সাথে সাথে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, তোমরা জানো। 100 বছর পরে, সেখানে দীর্ঘ ইতিহাস আছে সেগুলো, 100 বছর পরে অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহ, সিপাহী বিপ্লব হয়। ওই যে বন্দুকের নালায় এটা ওটা ওরা মাখিয়ে রাখতো, মানে শুকরের চর্বি বা গরুর চর্বি মাখাতো, যাতে দুটি বড় সম্প্রদায় এখানে মানে উত্তেজিত হয়, এরকম ঘটনা। তো যাই হোক, সেগুলো জানো। 1857 সালে 100 বছর পর আর কি, 1757, 100 বছর পর 1857, তখন সিপাহী, আমরা বলবো বিপ্লব, এখন বলবো বিপ্লব, ব্রিটিশের দৃষ্টিতে ওটা বিদ্রোহ, কিন্তু সিপাহী বিপ্লব বলাটাই সমীচীন হবে এখন। কারণ সেখানে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের প্রতি ভারতবাসীর ক্ষোভ এবং ঘৃণা, তাদেরকে যে আমরা অপছন্দ করি, এই অবস্থাটা প্রকাশ পায়। এবং পরবর্তী যে রাজনৈতিক ঘটনা প্রবাহ, তার প্রেক্ষিতে মানে আছে। এটা আরেকটি বিষয় এখানে বলা দরকার, যে এই সিলেবাসে তোমরা লক্ষ্য করবে যে রাজনীতির ঘটনাগুলো দুই ধারায় প্রবাহিত হয়। রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ও সুশাসন এর বিষয়গুলো দুটি বড় ধারায় প্রবাহিত হয়, একটা রাজনৈতিক আর একটা সাংবিধানিক। খেয়াল করবে তোমরা, মাঠে ময়দানে রাজনীতি হচ্ছে, আন্দোলন হচ্ছে, গুপ্ত হত্যা হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সেগুলো ময়দানের খবর, রাজনীতির খবর। নির্বাচন হচ্ছে, এগুলো। কিন্তু উইদিন, এটা আউটসাইড দা গভর্নমেন্টাল অর্গানোগ্রাম আর সার্কেল, আর উইদিন দা গভর্নমেন্ট সার্কেল, এটা হচ্ছে নির্বাচন হবে, প্রতিনিধি যখন নির্বাচিত হবেন, তিনি যখন শপথ গ্রহণ করবেন, তখন তিনি সরকারের অংশ, ইজ দ্য এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তিনি দলীয় পরিচয়ে আসুন আর স্বতন্ত্র যেভাবে আসুন না কেন, একজন পিয়ন নিযুক্ত হয়েছেন, একজন কর্মচারী নিযুক্ত হয়েছেন, সুইপার নিযুক্ত হয়েছেন, একজন সচিব নিযুক্ত হয়েছেন, একজন মন্ত্রী শপথ নিয়েছেন, ইজ উইদিন দা গভর্নমেন্টাল সার্কেল অর নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক কথাটা বেশি মানে হটকেক আর কি পরিচিত, ইজ উইদিন দা গভর্নমেন্ট নেটওয়ার্ক অর সার্কেল। কিন্তু রাজনৈতিক দল যত বড়ই হোক, সেই দলের যত বড় নেতাই হন তিনি কিন্তু একজন মেম্বার নির্বাচিত না হওয়া পর্যন্ত, সরকারের কোনো নিয়োগ না পাওয়া পর্যন্ত তিনি সরকারের এজেন্ট নন। He is not a part of the government. তিনি সরকারের অংশ বা এজেন্ট নন, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো, যে রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক ঘটনা প্রবাহ একটা, আর সাংবিধানিক ঘটনা প্রবাহ আরেকটা, এই দুটো মিলেই রাজনীতির একটা ফর্মাল, আর একটা বলা যায় যে ইনফর্মাল। ফর্মাল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সাংবিধানিক বা সরকারি কাঠামো এটা ফর্মাল, কিন্তু ইনফর্মাল বলতে রাজনৈতিক মানে যে অঙ্গনটা আছে, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ইত্যাদি, যে সেই পর্যায়ে যে কাজগুলো হয়ে থাকে, যে কার্যক্রম তৎপরতাগুলো চলে থাকে, সেটা রাজনৈতিক। সবটা মিলেই রাজনৈতিক, কিন্তু এর মধ্যে এই আলাদা বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন সুদীর্ঘ সংগ্রামের ফলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা ঘোষণা হলো, এটা একটা ফর্মাল। সংবিধান চালু হলো 72-এর 16ই ডিসেম্বর, এই যে পরিপূর্ণ ফর্মাল একটা রাষ্ট্রীয় সরকারি কাঠামো চালু হলো। এর আগে একটু জোড়াতালি দিয়ে ওই যে অস্থায়ী সংবিধান আদেশ দিয়ে এভাবে মানে বিষয়গুলো চালিয়ে যাওয়া হয়েছে। মুজিবনগর সরকার গঠিত হয়েছে, তাদের নির্দেশনায় মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, স্বাধীনতা যুদ্ধ। তো এই যে এইখানে এই বিষয়গুলো একটু একটু আস্তে আস্তে করে ফর্মাল। যখন একটা নির্বাচন হলো, এই যে পৌর নির্বাচন হচ্ছে, ইউনিয়ন নির্বাচন আসছে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল ফর্মাল, কিন্তু এর বাইরের যে কাজগুলো মানে রাজনৈতিক ময়দানে হয়ে থাকে, সেটা ইনফর্মাল বলতে পারি। তো দুই ধারা মিলেই রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞান, পৌরবিজ্ঞান, পৌরনীতি, সুশাসনের আলোচনা। আজকে যাই হোক, তাহলে এই সুদীর্ঘ সময়টা পার হয়ে আমরা ওই
ফর্মালি যেটা আছে সিলেবাসে তোমরা দেখবে যে 1861 সাল থেকে শুরু ভারতের কাউন্সিল আইন 1861, 1892 এই আইনগুলো আছে। এরপর আসলো 1906, 9, 1919, 1935 এগুলো ব্রিটিশ সরকার কর্তৃক ভারতবাসীর জন্য আইন, সেগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। তো ওইদিকে একটু টাচ অ্যান্ড পাস করে আসতে হবে, নইলে তোমরা পারবে না, কেন পরবর্তী অংশগুলো বেশ আছে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা দাবি রাখে এবং সেটাই আমরা করব। এখানে যেটা বলতে চাচ্ছি আজকে, যে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কথা, যে ব্রিটিশরা ওই যে বুঝতে চাই পারলো 1857 সালের সিপাহী বিপ্লবের মাধ্যমে যে ভারতবাসীরা আমাদের এখন 100% পছন্দ করছে না, পছন্দ গোড়া থেকে করেনি, কিন্তু এখন আর করছে না, তারা আমাদেরকে অপছন্দ এবং সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার শুরু করছে। এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, যেহেতু আমরা নিয়মতান্ত্রিক ভাবে, ব্রিটিশরা, এবং আরেকটি বিষয় এখানে লক্ষ্য করবে যে যে কোনো মানে জাতিসত্তার উন্মেষ এবং বিকাশ এটা একদিনে হয় না, একটা ঘটনার মাধ্যমে হয় না, বিভিন্ন চড়াই উতরাই, বিভিন্ন ঘটনা মাধ্যমে, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে কখনো সেটা দরকার হয়, যখন ওই যে বলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন আঙ্গুল বাঁকা করতে হয়। তো এভাবে ব্রিটিশরা যখন বুঝতে পারলো যে আমাদের এখানে মনে হয় মানে রুজি কমে আসছে, তখন ভারতবাসীর সেই উদীয়মান যে জাতীয়তাবাদী চেতনা, জাতীয়তা বোধ, যে আমরা ইন্ডিয়ান, আমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারবো, তোমরা দূরের থেকে এসে, হাজার হাজার মাইল দূরের থেকে এসে আমাদেরকে শাসন করবে, শোষণ করবে, এখানকার রসদ নিয়ে যাবে, রিসোর্স নিয়ে যাবে লুট করে, এটা আমরা কিন্তু মানছি না। এই যে অবস্থা তারা বুঝতে পারে, এর প্রেক্ষিতে তারা কি করলো, তারা দেখলো যে ব্রিটিশ গভর্নমেন্ট যে যদি এরা রাজনৈতিক দল ইত্যাদি সংগঠন করে, তাহলে খবর আছে সেটা একটু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কাজে তারাই উদ্যোগ নিল যে একটু মানে কাজটা তারা বুঝতে পারছে যে তাদের পালস কমে আসছে, কাজেই এখন কি করা যায়, এই অবস্থায় তাদের শাসনকে একটু স্থায়ী করার জন্য, আর কিছুদিন বেশি থাকার জন্য তারা নিজেরাই উদ্যোগ নিল যে এখানে একটা রাজনৈতিক দল বা একটা প্রতিষ্ঠান গঠন করা দরকার। একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যদি গঠিত হয়, তাহলে প্রাতিষ্ঠানিক ভাবে দাবি দেওয়া এরা উত্থাপন করবে, আমরাও মোকাবিলা করবো। তো সেই উদ্যোগ যদি ভারতবাসী নেয়, ভারতবাসী যদি নিজেরা উদ্যোগী হয়ে রাজনৈতিক দল গঠন করে, তখন কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট তারা মনে করলো যে এরকম একটি প্রেক্ষাপটটা এমন তৈরি হয়ে আছে যে একটি রাজনৈতিক দল গঠিত হবে এবং প্রয়োজনীয়তা বোধ করা হচ্ছে। এই অবস্থায় 1883 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম একটা মানে নির্দেশনা জারি করেন, একটা প্রচারণা পত্র, যে এরকম তার বিষয়বস্তু ছিল যে ভারতবাসীর জন্য এই মুহূর্তে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার, সবাই সংগঠিত হয়ে যদি কাজ করে তাহলে এখন তাদের স্বার্থ আদায় সহজ হবে, ব্রিটিশ গভর্নমেন্টের সাথে তারা বার্গেনিং আসতে পারবে এবং গভর্নমেন্ট তাদের দাবি দেওয়া একটু অধিকতর গতিতে পূরণ করবে। এরকম একটি অবস্থায় কিছু মানে প্রচারপত্র এরকম জারি করে, যার বিষয়বস্তুগুলো এরকম ছিল যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক বিষয় আশয় নিয়ে তারা যেন ব্রিটিশ গভর্নমেন্টের সাথে মানে দর কষাকষি করার জন্য একটি রাজনৈতিক দল গঠন করতে পারে। এইগুলোর উপর ভিত্তি করে শেষ পর্যন্ত 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম এর নেতৃত্বে 28 ডিসেম্বর 1885 ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এবং তার এই উদ্যোগে উনি একজন ব্রিটিশ আমলা ছিলেন, মানে অভিজ্ঞ আমলা। ওই যে তাহলে রাজনৈতিক দল কার্যক্রম শুরু হলো কিন্তু আমলা দিয়ে। আমরা এখন আমলাদের সাথে রাজনৈতিক মানে নেতৃত্বের কিছু স্নায়ু চাপ বা যুদ্ধ সব দেশেই লক্ষ্য করি। যাই হোক, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট এর ইচ্ছা ছিল বা তাদের পলিসি ছিল ডিভাইড এন্ড রুল। আমরা পরবর্তীতে দেখবো যে বঙ্গভঙ্গ হ্রদ ইত্যাদি নিয়ে দেখবো। তো সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু তারা ওই পর্যায়ে সফল, যে তারা ভারতবাসীর দ্বারা একটি রাজনৈতিক দল সংগঠিত হোক, এই সুযোগটা ভারতবাসীকে না দিয়ে তারা সেই সুযোগটা নিজেরা নিয়ে নিল, যে হ্যাঁ আমরা একটু চাই, যাই হোক তোমরা দল করো, তোমরা একটা দল করো, দল সংগঠিত করো,
তোমাদের দাবি দেওয়া সরকারের কাছে উত্থাপন করো, সরকার এগুলো পূরণ করে দেবে। এই যে সুযোগটা তারা নিল। যাই হোক, পরবর্তীতে এই ভারতীয় কলকাতা বাড়ি ওনার ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বে মানে একটি কাউন্সিল বা সম্মেলন হয়, এবং সেই সম্মেলনে 72 জন সদস্য অংশগ্রহণ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের কমিটি গঠন করে। এখানে ওই উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং দাদাভাই নওরোজ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এরা মিলে তখন কমিটি গঠন করেন। এখানে একটি বিষয় দেখো যে আসলে প্রতিষ্ঠিত একটি শাসন ব্যবস্থা বা কাঠামো, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সংগঠন করে কিন্তু টিকে ওঠা মুশকিল। এজন্য কৌশল হিসেবে যে কাজটি করা হয়, মানে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার জন্য এখানে মানে তখন যে প্রধান লক্ষ্যটি ছিল বা উদ্দেশ্যের কথা বলা হয়েছে এখানে, যে ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল ভিত্তি, কার্যক্রমের মূল ভিত্তি। এ দেখো, মানে তখন এর বেশি কিছু আশা করা সম্ভব ছিল না, তখন এর বেশি কিছু আশা করা সম্ভব ছিল না। এজন্যই ব্রিটিশদের প্রতি অবিচল আনুগত্য পোষণ করেই রাজনৈতিক দল সংগঠন করতে হয়েছে, এবং বলা হয়েছে যে এটাই হবে রাজনৈতিক দল গঠনের মূল ভিত্তি, অর্থাৎ এই কংগ্রেসের সামগ্রিক কার্যক্রমের মূল ভিত্তি। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করব, কিন্তু তাদের প্রতি আনুগত্য, অবিচল আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য পোষণ করেই সে কাজটি করা হবে। যাই হোক, যে কথা আছে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, আসলে কোনো বড় কাজই রাতারাতি মানে অর্জিত হয় না, কোনো অ্যাচিভমেন্ট রাতারাতি বা সহজে হয় না। তো সেই দিক থেকে বলতে পারি যে এটা একটা যাত্রা শুরু হলো, দল ছিল না, দল সংগঠিত হলো, সেই দলের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এখানে বলা হয়েছে যে ভারতের বিভিন্ন পরবর্তী লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে বলা হয়েছে যে কংগ্রেসের যে ভারতের বিভিন্ন যে গোষ্ঠী সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, এবং সম্পর্ক সুদৃঢ় করে ব্রিটিশ সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করা, এবং ব্রিটিশ সরকার যে ওই ঘোষণাগুলো দেবেন তার প্রতি আনুগত্য পোষণ করা, এবং এভাবে পর্যায়ক্রমে তারা পরবর্তী কার্যক্রমের মাধ্যমে লক্ষ্য করব আমরা যে কংগ্রেস পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশিষ্ট ভূমিকা রাখে। আমরা দেখবো সে বিষয়গুলো। তো পরবর্তী মানে আজকে আলোচনার প্রধান যে অংশ আমরা রাখতে চাচ্ছি যে বঙ্গভঙ্গ 1905 সালে অনুষ্ঠিত হয়। এখানে মানে ওই হাইলাইটস বলছি যে 1885, 1905 এই সনগুলো তোমরা মনে রাখবে, এগুলো পরীক্ষায় বিভিন্ন ভাবে থাকবে, বা মানে কি বলে এখন তো উদ্দীপক আছে, তোমার সৃজনশীল ওই অংশ আছে এমসিকিউ, যেটা এই তথ্যগুলো সেখানে লাগবে। কাজে এই টাচ এন্ড পাথ ছাড়া মানে বিস্তারিত আলোচনা, যেটা অনার্স লেভেলে বললাম আগেই যে দুটো কোর্স হয়েছে এই মেয়াদে, আর তোমাদের জন্য একটা পত্র 100 নম্বরের, সেটা তোমাদের জন্যই বরং দুটো হলে ভালো হতো, ওদিকে একটা হলে হয়তো ওরা পারতো। তো যাক, অসুবিধা নাই, এর মধ্যে আমাদের চলতে হবে, এটা নেই। তো বঙ্গভঙ্গ 1905 সালে অনুষ্ঠিত হয়। এটা কারণ কি, কোনো ঘটনা, ওই যে থিওরি অফ কজ এন্ড ইফেক্ট আছে ফিলোসফিতে বা যুক্তিবিদ্যা একটা কথা, যে কার্যকারণ সম্পর্ক, একটা ঘটনা ঘটলে তার কারণ থাকে। তো বিভিন্ন কারণেই বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয়। আমরা দেখি যে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এই বঙ্গভঙ্গ একটি বিশেষ ঘটনা, যেটা বঙ্গভঙ্গ, তার রদ এবং এর ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখবো বিস্তারিত আলোচনা, যে ধাপে ধাপে আলোচনায় বিষয়গুলো উঠে আসবে। যে এটা সবিশেষ ঘটনা ছিল যার দ্বারা গোটা ভারতবর্ষের রাজনীতি আলোড়িত হয়েছে। এখানে ব্রিটিশ সরকারের মানে যে পলিসি ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, সেটা তারা এখানে প্রয়োগ শুরু করে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গের মাধ্যমে তারা এই প্রক্রিয়াটা শুরু করে। যাই হোক,
ইতোপূর্বে 1905 সালের আগে এই বাংলা আর কলকাতা রাজধানী ছিল। এখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে যে অংশটা, এটা মিলে কি বলে বাংলা প্রেসিডেন্সি নামে একটি প্রদেশ ছিল, ভারত শাসিত। ব্রিটিশ সরকারের অধীন ছিল বাংলা প্রেসিডেন্সি নামক প্রদেশ, যেটা আজকের মনে করো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এ দুটো মিলে। তো রাজধানী ছিল কলকাতা। তো এখানে একটি সমস্যা আজকেও লক্ষ্য করছো, একটা বিষয় যা আমরা দেখছি যে বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর কারণেই বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়। এবং ব্রিটিশ সরকার কি বলে লর্ড কার্জন যখন গভর্নর জেনারেল, তার সময় 1 সেপ্টেম্বর 1905 সালে এই বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয়। এখানে পূর্ব বাংলা আসাম নাম দেওয়া হয় পাশে, এটা আমরা কারণগুলো আসছি সামনে, যে পূর্ববঙ্গ আসাম, এখন যে ভারতের আসাম রাজ্য, সিলেট ছিল আসামের মধ্যে, তো এখন যে আসাম রাজ্য পূর্ববঙ্গ আসাম নামে নতুন একটি মানে বাংলা প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ করা হয়। একটি তো পশ্চিমবঙ্গ, আরেকটি বাংলা প্রেসিডেন্সি, মানে কি বলে পূর্ববঙ্গ আসাম নামে। তো বাংলা প্রেসিডেন্সি ভেঙে তো পূর্ববঙ্গ আসাম নতুন প্রদেশ হয়, রাজধানী ঢাকা হয়। এই সরকার, ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত। তো এখন উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, ভালোভাবে শাসন করা। যে আমরা এখন দেখি যে নতুন জেলা হয়, নতুন উপজেলা হয়, নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়, ছাত্রছাত্রীদের বা নাগরিকদের সেবার মান বাড়ে, বিভিন্ন রকম সেবা নিশ্চিত হয়। বাস। তো এখানেও প্রশাসনিক কাঠামো যে পরিবর্তন করা হলো, তার মূল উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, ভালোভাবে শাসন করার জন্যই এটা করা। স্যার ব্যামফিল্ড বোলার প্রথম গভর্নর ছিলেন পূর্ববঙ্গ বা আসাম প্রদেশের। আমরা কারণে যাচ্ছি যে এখানে নতুন প্রদেশের যেটা যে 1,06,550 বর্গমাইল এলাকা এবং 3,10,00,000 লোক নিয়ে পূর্ববঙ্গ আসাম নামক নতুন প্রদেশ সৃষ্টি হয় 1 সেপ্টেম্বর 1905 সালে, 15 বছর আগে। কারণগুলোর মধ্যে যেটা বলা হয়েছে যে প্রথমে প্রশাসনিক কারণ। হ্যাঁ, প্রশাসনিক কারণ। এখানে যে কথাগুলো বলা হয়েছে যে আমরা ইতিপূর্বে বলেছি যে বাংলা প্রেসিডেন্সি ছিল অনেক বড় প্রদেশ, অনেক বড় প্রদেশ। তো এত দূর থেকে, কলকাতা থেকে এখনো তোমরা দেখো যে আমাদের হিল ট্র্যাক্সের অবস্থা কি। আমাদের চিটাগাঙে যে মানে হিল ট্র্যাক্স পার্বত্য 3টি জেলা রয়েছে, সেখানে কিন্তু এখনো অনেক দুর্গম এলাকা আছে যেখানে যাতায়াত করা কঠিন, যেখানকার জীবনযাত্রা খুবই কষ্ট সাধ্য। হ্যাঁ, এইসব জায়গায় যদি কোনো আন্দোলন বিদ্রোহ হয়, এগুলো দমন করা কিন্তু মানে আজকে 100 বছর পরেও কিন্তু সে পুরো জায়গাটা এত উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে। এবং যারা গেছো দেখবে যে ওই এক একটা পাহাড়ে ওঠার মতো জন্য সিঁড়ি, পাকা সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু 100 বছর আগে, 115 বছর আগে বা 100 বছর আগে তো এই সুবিধা ছিল না, সেখানে যাওয়াই যেত না, রাস্তাঘাটই ছিল না। তো যে একদিকে মানে এটা বৃহত্তম একটা প্রদেশ ছিল ভারতবর্ষের, যার জন্য এবং 2 লক্ষ বর্গ মাইল, 8 কোটি লোক ছিল এখানকার বাসিন্দা এই দেশের। তো এত মানুষের বা এত বিশাল এলাকা, তখন তো যোগাযোগ ব্যবস্থা বুঝতেই পারো স্বাভাবিকভাবে মানে যানবাহন বা এই যে মানে টেলিযোগাযোগ, এখন যে আইটি যোগাযোগ, এগুলো তো প্রশ্নে আসে না। তখন যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা এতই মানে নদী পথেই তখন মূলত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, যার জন্য প্রশাসনিক সমস্যার কারণে যে এত দূর থেকে কলকাতা থেকে এই হিল ট্রাক্স পর্যন্ত সীমানা, এবং আসাম তো আরো মানে এরকম পাহাড় টিলা সমৃদ্ধ একটি, যারা সিলেট গেছে দেখবে। তো এরকম জনপদ শাসন করা কত কঠিন। প্রশাসনিক কারণে তখন পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ যে গঠিত হয়। এবং এখানে দুটো বিষয়, একটা হলো যে বাংলা প্রেসিডেন্সি ছিল অনেক বড় প্রদেশ, পাশাপাশি আসাম ছিল একটা ক্ষুদ্র প্রদেশ। তো আসাম কে শাসন করার জন্য, শাসকদের রসদ যোগানোর জন্য, তাদের খরচ পরিচালনার জন্য যে কর মানে খাজনা আয় প্রয়োজন যা হতো, সেটা দিয়ে ওখানকার খরচ মেটানো যেত না, এক। দ্বিতীয়ত ওটা ছিল মাথাভারী প্রশাসন, মানে আয়ের তুলনায় ব্যয় ছিল বেশি। আর এখানে ছিল এত বড় প্রদেশ, যেটা শাসন পরিচালনা করা কলকাতা থেকে সম্ভব ছিল না। এজন্যই এই প্রদেশ বাংলা প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ করা হয়। এবং হয়তো আসাম
মানে এদিকে বর্তমান রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং তৎকালীন এই যে পূর্ববঙ্গ, যে আসাম প্রদেশ এখন, এটা মিলে পূর্ববঙ্গ আসাম নামে নতুন প্রদেশ গঠিত হয়। পরবর্তী মানে কারণগুলো, রাজনৈতিক কারণ, এর মধ্যে আমরা এক সিরিয়ালে নিয়ে আসছি, অত মানে ক্যাটাগরি না করে, যে বঙ্গভঙ্গের আরেকটি কারণ ছিল হিন্দুদের প্রাধান্য। এখানে একটি বিষয় বলা দরকার যে কলকাতা বা পশ্চিমবঙ্গে এখনো মানে হিন্দু ধর্ম মানে ধর্মাবলম্বীরা বেশি, আর পূর্ববঙ্গে এই অংশে ছিল মুসলিম সংখ্যা গরিষ্ঠ। তো এখানে একটা বিষয়, পিছনের ইতিহাস, ওই যে রাজনীতির একটা সূত্র আছে, তোমরা মনে রাখবে যে এনিমিজ এনিমি ইজ ফ্রেন্ড, এনিমিজ এনিমি ইজ ফ্রেন্ড। এখানে হিন্দু শাসন চালু ছিল। লক্ষণ সেন এর পর থেকে মুসলিম শাসন বাংলায় চালু হয়। যে হিন্দু শাসনকে হটিয়ে আসলো মুসলিম শাসন, মুসলিম শাসনকে হটিয়ে আসলো ব্রিটিশ শাসন। স্বাভাবিকভাবেই ওই যে এনিমিজ এনিমিজ ফ্রেন্ড, তখন কিন্তু ব্রিটিশদের সাথে হিন্দু সম্প্রদায়ের একটা সখ্য গড়ে ওঠে সঙ্গত কারণেই। কেন মুসলিমরা মাঝে দীর্ঘ সময় শাসন করেছে, সে সময় হিন্দুরা বঞ্চিত ছিল, কিছুটা চাপে ছিল। এজন্যই আবার নতুন করে যখন আরেকটা গোষ্ঠী আসলো, তখন তাদের সাথে এদের সখ্যতা তৈরি হয়। এবং সে কারণে যে প্রশাসনিক ক্ষেত্রে, তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে হিন্দুদের প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত ছিল বাংলা প্রেসিডেন্সিতে। তো মনে করা হলো যে যদি ঢাকা কেন্দ্রিক একটি প্রশাসনিক কাঠামো তৈরি হয়, এখানে মুসলিম সংখ্যাগুরু জনগোষ্ঠী আছে, তাহলে ওই তাদের মানে প্রাধান্যটা এখানে কিছুটা কমবে এবং এদের উন্নতি হবে আশা করা যায়। পরবর্তীতে মানে যেটা বলা হয়েছে কারণ হিসেবে, যে মুসলিম ঐক্য, হ্যাঁ মুসলিম ঐক্য সাধন করা বা ঐক্য অর্জন করা, যে ঢাকা কেন্দ্রিক যদি একটি নতুন প্রদেশ হয় যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাহলে তাদের মধ্যে যে মানে কি বলে ধর্মীয় বা সাংস্কৃতিগত বিভিন্ন সাদৃশ্য রয়েছে, এর ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হতে পারবে এবং ব্রিটিশের বিরুদ্ধে তারাও আরেকটা শক্তি হিসেবে আন্দোলন সংগঠিত করতে পারবে। তো পরবর্তী যেটা বলা হয়েছে, এবং এর জন্য স্যার সৈয়দ আহমেদ যেটা আলিগড় আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটা ব্রিটিশরা সমর্থন করেছিল, এবং এভাবেই মুসলিম কি বলে সংখ্যা জনগোষ্ঠী তাদের মধ্যে মানে ঐক্যবদ্ধ ভাবে তারা মানে সংগঠিত হতে পারবে এবং তাদের শক্তি আরো বাড়াতে পারবে, এরকম আশা করা হচ্ছিল। পরবর্তীতে যে দাবি পূরণ সহজ হবে যেটা বলা হয়েছে, যে স্বাভাবিকভাবেই দাবি পূরণ সহজ হবে এ কারণে যে সরকার যদি কাছে আসে, সরকার দূরে, এখন এখান থেকে ঢাকা যাওয়া, একজন মানুষ টেকনাফ তেতুলিয়া থেকে, আজকেই বোঝো টেকনাফ তেতুলিয়া থেকে ঢাকা আসা কত 500-700 টাকা বাস ভাড়া হবে। এখন কেস করতে আসুক আর সচিবালয়ে আসুক, তার 500 টাকার উপরে ভাড়া আছে, টাকা খাওয়া অন্যান্য খরচ আছে। আর যে সাভারে অবস্থান করছে তার জন্য হয়তো 20-30 টাকা ভাড়া দিলে সে ঢাকা যেতে পারছে। এই যে দূরত্ব একটা ব্যাপার। তো সরকারের কাছে দাবি, সরকার জনগণের সেবা করে থাকে, শাসন পরিচালনা করে থাকে, আইন শৃঙ্খলা রক্ষা করে থাকে। তো সরকার যদি দূরে অবস্থান করে তাহলে কিন্তু সে দাবি পূরণটা কঠিন হয়। কাজেই যদি সরকার কাছে আসে, জনগণের দোরগোড়ে আসে, তাহলে কিন্তু এই যে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে, এখন বিভাগ, জেলা, মনে করো উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সরকারি কাঠামো গঠনেরও আইন রয়েছে। তো এই হলো কেন, যে জনগণের সেবা যাতে নিশ্চিত হয়, শাসন প্রশাসন যেন জনগণের দৌড় গড়ে যায়, জনগণের অধিকতর সেবা নিশ্চিত করার জন্য এই প্রশাসনিক কাঠামো করা হয় এবং দাবি দাবি দেওয়া পূরণ করার জন্য, সমস্যা সমাধানের জন্য বঙ্গভঙ্গ সংগঠিত হয়। পরবর্তী যেটা বলা হয়েছে যে জাতীয়তাবাদী আন্দোলন রোধ, এখানে একটি বিষয় আমরা আগে জানতে পেরেছি। দেখো যে 100 বছর পরে 1857 পরে যে সিপাহী বিদ্রোহ হলো, সেটা ব্রিটিশদের জন্য একটা পালস, একটা সংকেত দিল, সিগন্যাল, যে তোমরা পাততাড়ি গুটাতে থাকো, এখানে তোমাদের কিন্তু মানে রুজি কমে আসছে। তো আধুনিক বিশ্বে যে আমরা এই যে আমাদের সংবিধানে আছে জাতীয়তাবাদ হচ্ছে একটা রাষ্ট্রীয় মূলনীতি। আধুনিক রাষ্ট্র জাতীয় রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র জাতীয় রাষ্ট্র। প্রাচীন রাষ্ট্র ছিল নগর রাষ্ট্র, তোমরা প্রথম পত্রে ধারণা পেয়েছো। তো আধুনিক রাষ্ট্র জাতীয় রাষ্ট্র, এই জাতীয়তা,
জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ। জাতীয়তা কি? একটি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য। একটি জনগোষ্ঠী যখন বিভিন্ন সম্পর্কের সূত্রে তাদের অর্থনীতি, রাজনীতি, রক্ত, ধর্ম, ভাষা, সংস্কৃতি ইত্যাদি ভিত্তিতে যখন তারা একতাবদ্ধ হয়, যখন তারা ঐক্যের মানে ঐক্যের অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হয়, তখন তাদের মধ্যে ওই যে একটা জাতীয়তা বোধের সৃষ্টি হয় এবং ওটাকে সংগঠিত করে একসময় রাষ্ট্র প্রতিষ্ঠা, স্বাধীনতা অর্জন করা হয়। তো জাতীয়তা হচ্ছে এরকম মানে কিছু ঐক্যের ভিত্তিতে একটি জনগোষ্ঠীর একটি চেতনা। সেই চেতনাকে যখন রাজনৈতিক দল বা আন্দোলনের মাধ্যমে সংগঠিত করা হয় এবং তাদের স্বাধিকার বা স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হয়, সেটা জাতীয়তাবাদ। এবং পরিপূর্ণরূপে যখন এরকম একটি জনগোষ্ঠী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেটা জাতীয় রাষ্ট্র। বাঙালি, বাংলা সংস্কৃতি, ভাষা সংস্কৃতির ভিত্তিতে আমরা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমাদের রাষ্ট্র। এই যে, তো ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন এর সূত্রপাত হয়েছে, তখন এই আন্দোলন রোধ করার জন্য ব্রিটিশ সরকারও দেখলো যে সুদূর কলকাতা থেকে পূর্ববঙ্গ বা এই অংশে যদি আন্দোলন হয়, এই সুদূর মানে দূরবর্তী অঞ্চলে, রিমোট এলাকায়, তখন এই আন্দোলন রোধ করা যাবে না। কাজে ব্রিটিশ সরকার তাদের ওই মানে ভারতবাসীর ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন বা চেতনাকে দমন করার জন্য তারাও এখানে কলকাতা থেকে প্রশাসনিক কাঠামো রাজধানী ঢাকায় সৃষ্টি করে এবং এখানে তাদের ওই মানে প্রশাসনিক সুবিধার জন্য বা জাতীয়তাবাদী আন্দোলন রোধ করার জন্য, যে এই আন্দোলন তারা বুঝতে পারছিল। এখানে আরো একটি বিষয় বলা দরকার, যে পশ্চিমা শিক্ষিত যারা মানে কি বলে ওই মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, এরা মানে পশ্চিমা শিক্ষায় যারা শিক্ষিত, তারা তো জাতীয়তাবাদ পড়েছে, তারা স্বাধীনতা পড়েছে, তারা গণতন্ত্র পড়েছে, তারা সংবিধান পড়েছে, রাষ্ট্রীয় মূলনীতি পড়েছে, জাতীয় পতাকা পড়েছে। ওরাই কিন্তু শিখে আসছে ওখান থেকে। ব্যারিস্টাররা তো শুধু আইন পড়েন নাই, তারা এগুলো পড়েছেন। তাহলে এগুলো পড়ে তারা কি শিখলেন? তারা যখন দেখলেন যে তোমাদের স্বাধীনতা আছে, তোমাদের জাতীয় সঙ্গীত আছে, তোমাদের জাতীয় পতাকা আছে, তোমাদের এত কিছু রয়েছে, কাজেই আমাদের তো কিছু নাই। ওস্তাদ, আমাদেরটা কোথায়? আমাদের এগুলো কোথায়? আমাদের সংবিধান কোথায়? আমাদের জাতীয় রাষ্ট্র কোথায়? আমাদের পতাকা কোথায়? আমাদের স্বাধীনতা কোথায়? তখন তো এই যে এই বিষয়টি তারা বুঝতে পারছিল। তো যাই হোক, জাতীয়তাবাদী আন্দোলন রোধ করার জন্য ব্রিটিশ সরকার এই কি বলে বঙ্গভঙ্গ করে। এখানে তাদের যে কলকাতা কেন্দ্রিক যে প্রভাব ছিল, এখানে আমরা আগে বলেছি যে হিন্দুদের প্রাধান্য বেশি এবং মুসলিম প্রাধান্য সেখানে কম ছিল। এসব কারণে এখানে বঙ্গভঙ্গ ব্রিটিশ সরকার অনুষ্ঠিত করে। পরে যেটা বলা হয়েছে যে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ একটি বড় কারণ, এগুলোকে রাজনৈতিক কারণের মধ্যে রাখা হয়। তো যাই হোক, সিরিয়াল বেড়ে যায় কারণ সমস্যা। রাজনৈতিক কারণ কি বলে, সরি, অর্থনৈতিক কারণ। তো অর্থনীতি তো একটি বড় ফ্যাক্টর। তখন তো এত রাজনৈতিক সচেতনতা ছিল না, এত নির্বাচন ছিল না, এত গণতন্ত্র ছিল না, কিন্তু অর্থনীতি ছিল। অর্থনীতির প্রয়োজনটা বড়। তো অর্থনৈতিক বিষয় আসে কি, শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য সব কলকাতা কেন্দ্রিক ছিল। কলকাতাকে অফিস আদালত, কোর্ট কাছারি সব কিন্তু কলকাতায় ছিল। তো রাজধানী ঢাকা, এখনই দেখো যে রাজধানী ঢাকা, চট্টগ্রাম একটা বিভাগীয় শহর, রাজশাহী, খুলনা এবং আরো নতুন যেগুলো হয়েছে, তো বিভাগীয় শহর। ঢাকাও বিভাগ, অন্যগুলো বিভাগ, কিন্তু গুরুত্ব ঢাকার বেশি, কারণ সবাইকে ঢাকা যেতে হয়। প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোর্ট কাছারি সব ঢাকা সবাইকে যেতে হয়। এরকম তখন বোঝো যে কলকাতা সবাইকে যেতে হতো, সেই চট্টগ্রাম বা হিল ট্রাক্স থেকে কলকাতা যেতে হতো সবাইকে। এরকম ব্যবসা বাণিজ্য, পাট হতো এখানে, এবং বাংলাদেশ এখনো সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রচুর মানে কৃষি সমৃদ্ধ দেশ, সোনার বাংলা। হ্যাঁ, তো এই যে রিসোর্স গুলা, এই রিসোর্স গুলা মেজর অংশ কলকাতায় চলে যেত। পাট এখানে হতো বেশি, চলে যেত কলকাতা। ওখানে তোমার পাট ভিত্তিক মানে জুট মিল প্রতিষ্ঠিত হয়েছে। কোর্ট কাছারি, উকিল, ব্যারিস্টার, মক্কেল, মানে মক্কেলদের ওখানে যেতে হতো। আদালত ওখানে, কোর্ট কাছারি ওখানে, সবাইকে ওখানে যেতে হতো। উকিলরা ওখানে অবস্থান করত। ফলে অর্থনৈতিক যে কার্যক্রম, একটি রাষ্ট্রের শিল্প প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ ব্যবসা বাণিজ্য সেখান থেকে আনতে হবে নৌকা যোগে, তখন ছিল, ব্রিটিশ পরে রেল চালু হলো। এই যে রাজবাড়ী
এই গোয়ালন্দ ঘাট কিন্তু অনেক পরিচিত, তোমরা জানবে যে ফরিদপুর রাজবাড়ি চেনে না কলকাতা ইন্ডিয়াতে, কিন্তু গোয়ালন্দ ঘাট ভালো চিনে। ব্রিটিশ আমলে এটা রেল যোগাযোগের মানে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তো এখানে যে বাংলাদেশের তৎকালীন পূর্ববঙ্গ থেকে যে কাঁচামালগুলো যেত, অর্থাৎ অর্থনীতির অনেক রিসোর্স এখানে তৈরি হতো, কিন্তু সেগুলো ব্যবহার হতো ওখানে। ফলে এখানে একটা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। জমিদাররা আয় করতো এখানে, মানে এখান থেকে কর খাজনা তুলে তাদের বাড়ি ওখানে, বা ওখানে তাদের বাসা বাড়ি একটু থাকতে হয় রাজধানী শহরে। আমাদের উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যানরা যাদের সামর্থ্য আছে, ঢাকা একটু ঠিকানা না থাকলে হয়, এমপিরা তো বটেই, বা অন্য যারা সামর্থ্যবান, তো দেখো তখন কলকাতা রাজধানী, সবাই আয় করতো এখানে, ব্যয় করতো কলকাতা। এভাবে অর্থনৈতিক একটা বৈষম্য সৃষ্টি হয়, যেটা নিরসনের জন্য এখানে বঙ্গভঙ্গ অনুষ্ঠিত হয়। পরবর্তী যেটা বলা হয়েছে সর্বশেষ, যে সামাজিক কারণ। হ্যাঁ, সামাজিক কারণ যে কথা বলছি, যে রাজনীতি, অর্থনীতি, প্রশাসনিক বিষয় এর বাইরেও যে ব্যাপক সমাজ রয়েছে। এখন রাজনীতি, অর্থনীতি একটা বড় ফ্যাক্টর, রাজনৈতিক প্রভাব একটা বড় ফ্যাক্টর। যিনি এমপি সাহেবের সাথে সম্পর্ক রাখেন, তার গুরুত্ব আর সাধারণ একজন মানুষের গুরুত্ব এক নয়। যারা প্রশাসনিক নেটওয়ার্কের কাছে থাকেন, একজন সাধারণ সরকারি কর্মচারী, তিনি একটা অফিসে কাজ করেন, একটা অফিসে ঢোকার জন্য তারও একটু সহযোগিতা প্রয়োজন হয়। এইভাবে সার্বিকভাবে দেখা যায় যে রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক প্রভাবের কারণে এখানে সামাজিকভাবেও একটি বৈষম্য সৃষ্টি হয়। পূর্ব বাংলার জনগোষ্ঠী তারা সামাজিকভাবে অনেকটা হেয় প্রতিপন্ন হয় এবং তাদের প্রভাব হারায়। তো ব্রিটিশ, ওই যে ব্রিটিশ সরকারের সেই কি বলে যে ভাগ করো শাসন করো নীতি, এরপরে মানে মুসলিম বৈরী নীতি, এগুলার কারণে এবং হিন্দুদের একটু প্রিভিলেজ দেয়া, এইসব কারণে মুসলিম জনগোষ্ঠী এখানে তাদের প্রভাব হারায়, যার জন্য তাদের সেই ঋত গৌরব বা প্রভাবকে পুনরুদ্ধার করার জন্য তারা বঙ্গভঙ্গের জন্য সচেষ্ট হয়, এবং ব্রিটিশ সরকারও তাদের এই দাবি মেনে নেয়। এখানে একটা বিষয় বলা দরকার, যে ওই যে ব্রিটিশ সরকারের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা সাথে সাথে যে বিভিন্ন সময় আমরা দেখবো যে হ্যাঁ, বঙ্গভঙ্গের যে মেজর কারণগুলো এখানে উল্লেখ করা হলো, এর ভিত্তিতে ব্রিটিশ সরকার 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ অনুষ্ঠান করে, এবং বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে তারা পূর্ব বাংলা আসাম নামে নতুন প্রদেশ সৃষ্টি করে। ঢাকা ছিল তার রাজধানী। তো ঢাকা সেই রাজধানী যদি থাকতো, আমরা দেখবো পরবর্তীতে যে এ নিয়ে এখন কলকাতা কেন্দ্রিক যাদের স্বার্থ ছিল তারা এটা মানতে পারেনি, এবং পরবর্তীতে বঙ্গভঙ্গ রদ এর জন্য আন্দোলন হয়, এবং বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ বা রক্তপাতের পর আমরা দেখব যে পরবর্তী প্রতিক্রিয়া এবং বঙ্গভঙ্গ রদের কারণ এবং তার ফলাফল কি। তো 1911 সালে পরে বঙ্গভঙ্গ আবার রদ হয়ে যায়, অর্থাৎ ঢাকা রাজধানী বাদ দিয়ে আবার পূর্ব 1905-এর পূর্বে অবস্থায় ফিরে যায়। যাই হোক, তো ঘটনা ওই পরম্পরায় এভাবেই আগামী আমরা দেখব যে ইতিহাস বিভিন্ন ঘটনার প্রেক্ষিতেই একটি আন্দোলন সংগ্রাম সফল হয় ব্যাপকভাবে। আমরা দেখব সার্বিকভাবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ভারতবর্ষের স্বাধীনতা লাভের জন্য বঙ্গভঙ্গ এবং তার রদ এবং এই কেন্দ্রিক যে রাজনৈতিক এবং অন্যান্য কার্যক্রম, তা মানে মোটা হিসাবে বলা যায় সার্বিকভাবে যে একটা ইতিবাচক ভূমিকা রেখেছিল। পরবর্তীতে আমরা এর ফলাফল এবং রদের কারণ নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে।